ইতরপনা কার্য ঘটিছে অহর্নিশি আমারে কি রাখবেন গুরু চরণদাসী বলিয়া আমারে কি রাখবেন গুরু চরণদাসী বলিয়া আমারে কি রাখবেন গুরু চরণদাসী জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে সেই সকল গিয়াছি ভুলি ভবেতে আসি আমি সেই সকল গিয়াছি ভুলি ভবেতে আসি আমারে কি রাখবেন গুরু চরণদাসী বলিয়া আমারে কি রাখবেন গুরু চরণদাসী বলিয়া আমারে কি রাখবেন গুরু চরণদাসী। প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের বিধেয়ী আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি। আমরা চাই তিনি যেখানেই থাকুক ভালো থাকুক। আজকে এই যে আমাদের গান আড্ডা, এই গান আড্ডায় শুরুতে লালন কন্যা মিম তাকে স্মরণ করছে, বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। এবং এই যে আপনার সঙ্গেও লালন কন্যা নামটা যোগ করা হয়েছে, তো একজন ফরিদা পারভিনকে তো আমরা আর কখনো পাবো না, তো আপনার জায়গা থেকে চেষ্টাটা কি থাকবে? ফরিদা পারভিন ম্যাম প্রসঙ্গে যদি বলার দুঃসাহস করি, তাহলে আসলে যে আমার নামের আগে লালন কন্যা বা এখন ম্যাক্সিমাম মানুষের আগেই আসলে সোশ্যাল মিডিয়ার কারণে হয়ে যায়, একটা উপাধিযুক্ত হয়ে যায়, আমার নিঃসন্দেহে এটা আমার প্রাপ্তি। কিন্তু আমি বলবো যে হয় না যে যুদ্ধটা তার একার ছিল, যখন সে লালনের গান বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন, যুদ্ধটা তার একার ছিল। আমরা সবাই তার পিছনে হ্যামিলনের বাঁশিয়ালার মতো ছুটছি, বাট যুদ্ধটা তার একার ছিল। তার আত্মার শান্তি কামনা করি। আর আমার আসলে যে কোনো প্রোগ্রামে আমি চেষ্টা করি যে আমার একটা লালন গীতি থাকুক, এটা আমার ভালো লাগা কাজ করে। আমি ছোটোবেলা থেকেই অন্যান্য গানের পাশাপাশি আমার কেন জানি মনে হতো যে আমি লালন গীতি মনে হয় একটু ভালো গাই, অন্য কিছুর চেয়ে হয়তো বা একটু ভালো গাই। তো আমি চেষ্টা করি এবং চেষ্টা আরও সামনে বাড়বে ইনশাল্লাহ। আপনি তো লালন কন্যা, লালন সম্রাজ্ঞীর সঙ্গে কখনো আপনার দেখা হয়েছে বা তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে? হ্যাঁ, তার সাথে আমি যখন কুষ্টিয়াতে ছিলাম তখন একটা প্রতিযোগিতা হয়েছিল মন চল রূপের নগরে। তো ওই যে আমি তো আসলে প্রতিযোগিতা ভয় পাই, কিন্তু আমার বন্ধু বান্ধব খুব ইন্সপিরেশন দিত এক্ষেত্রে।
তো আমি গেলাম, যেহেতু কুষ্টিয়াতেই আছি, যাই একটু দেখি মানুষ। আমার খুব ভয় লাগতো কুষ্টিয়াতে, কারণ কুষ্টিয়াতে এমন কেউ নাই যে লালন গীতি পারে না, আমার কাছে মনে হতো। তো ওখানে যখন 300 প্রতিযোগীর মধ্যে থেকে আমি ঢাকার জন্য সিলেকশন পাই, তখনও আমি জানি না যে ঢাকায় ফরিদা পারভিন ম্যাম থাকবেন বিচারক হিসেবে। তো ওই একটা মোটামুটি অনেক মাসের একটা জার্নি ছিল। ওখানে আমি ফরিদা পারভিন ম্যামের সান্নিধ্য পেয়েছিলাম এবং তার সামনে আমি এই গানটি করার সুযোগ পেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে, আমি বলেছিলাম আমি তখন বেশ ভয় পাচ্ছি, লাইট ক্যামেরা তো এখনও আমি ভয় পাই, এটা সত্যি কথা। তো সে বলছিল যে তুই তোর মতো গা না, তুই তোর মতো গা। তো তখন আমি যখন সাহস করে গেলাম, তখন সে বলেছিল আমাদের দেখা হবে আবার। তো পরে হয়তো বা আমার সাথে আর তার দেখা হয়নি, বাট তার সান্নিধ্য আমি পেয়েছিলাম জীবদ্দশায়। তাকে আমি সামনে থেকে বেশ কয়েকবার দেখেছি, একই প্রোগ্রামে উপস্থিত থেকেছি। আমার সৌভাগ্য হয়েছিল তার সান্নিধ্য পাবার। তিনি তো তার জীবনের শেষ ইচ্ছাটাও কিন্তু বলে গেছেন, কুষ্টিয়ার মাটিতেই তিনি থাকবেন। আপনার তো বড় হওয়া বা জীবনের একটা বড় অংশ কুষ্টিয়াতে কেটেছে, তো এখন কুষ্টিয়ায় গেলে একটা শূন্যতা কি আপনার ভেতরে কাজ করবে না? শূন্যতা আসলে কুষ্টিয়াতে আমি বড় হবার পরে, ভার্সিটি লাইফটা আমার কুষ্টিয়াতে গিয়েছে, বাট ওই টাইমটা কেন আমার এত বেশি ভালো লাগা কাজ করে, কারণ আমি ছোটবেলা থেকে সবসময় বাবার হাত ধরে, নাহলে ঢাকায় যখন থেকেছি ভাইদের হাত ধরে, কুষ্টিয়াতে আমি সম্পূর্ণ একা সার্ভাইভ করতে শিখেছি। আসলে জীবন কীরকম, কেমন হয়, কিভাবে একটা জীবন ব্যালেন্স করতে হয়, সব কিছু সামনে রেখে চলতে হয় বা কোনো কিছু হাইড করে জীবনে পথ চলতে হয়, এগুলো আমাকে কুষ্টিয়া খুব ভালো করে শিখিয়েছে। তো কুষ্টিয়াটা আমার বেশ প্রিয় শহর, আমি বলবো যে কুষ্টিয়াটা আমার খুব পছন্দের এবং প্রিয় শহর। শূন্যতা কাজ করে না, আমার ভালো লাগে কুষ্টিয়া শহর। আমার কখনো কোনো কিছু নিয়ে তো আসলে শূন্যতা আমি পাই না। আমার কাছে সবসময় মনে হয় যে লাইফে আসছি, চলে যেতে হবে। তো এই জার্নিটা যতটুকুন আছে ততটুকুন আমার খুব সুন্দরভাবে আমার চলে যেতে হবে, আমার শেষ করতে হবে। আমার কোনো কিছু নিয়ে খুব বেশি প্যারা খাওয়া যাবে না। এই যে বলছিলেন যে আসলে জীবনে চলতে গেলে অনেক কিছু হাইড করে চলতে হয়, তো এই যে জীবনটা আপনার চলছে, এই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনি হাইড করে চলছেন? এই যে পার্সোনাল অনেক কিছু আমি আসলে চাই না যে সামনে আসুক। এটা ছোটবেলা থেকে আমার অনেক ব্যাপার আছে যে আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমার ফেসবুক প্রোফাইল আপনি যদি দেখেন, তাহলে আপনি কোনো দুঃখ কষ্টের স্ট্যাটাস দেখবেন, আপনি দেখবেন যে আরে অলওয়েজ অনেক মানুষ আমাকে। আপনার তো ফেসবুক স্ট্যাটাসে কোনো দুঃখ কষ্ট থাকে না, কিন্তু আপনার ইনবক্সে তো দুঃখ কষ্টে ভরা। কোথায়? এবং আমি সেটা প্রমাণ দিতে পারবো। কিভাবে? আমার কাছে আছে, আমার কাছে আপনার অনেক দুঃখ শেয়ার করা আছে। আল্লাহ, এগুলো ঠিক না। আপনার সাথে তো আমার আসলে সত্যি কথা বলতে এখন আমরা খুব ফর্মালি কথা বলতেছি। আপনাকে তো আমি বলি ভাইজান। হ্যাঁ, তো দুঃখ কষ্টের সেটাও আমার মনে আছে যে আপনার এখানেই প্রোগ্রামে এসেছিলাম, আমি সময়ের গল্পতেই এসেছিলাম। তখন আপনি আমাকে বারবার দেখে বুঝতে পেরেছিলেন যে হয়তো আমি কোনো একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি বা তখন আমি আপনাকে শেয়ার করেছিলাম। আর আপনার সাথে তো আসলে সবার এক হবে না। আপনাকে তো আমি বললাম যে আমি আমার পার্সোনাল ইস্যুগুলো পাবলিকলি পোস্ট করা আমি পছন্দ করি না, যে আমার সবাই পাবলিকলি জানবে। অনেকে আছে না যে ছোট ছোট ইস্যুগুলো নিয়ে লাইভে আসলাম, ছোট ছোট ইস্যুগুলো নিয়ে আমি দিলাম, কি বলে, পোস্ট দিলাম, পোস্টের মাধ্যমে হয়তো বা সবকিছু। মানে আমরা সোশ্যাল মিডিয়াটাকে অনেকেই খুব ভালোভাবে ব্যবহার করছি, আবার অনেকেই ব্যক্তিগত জীবনগুলো নিয়ে খুব বেশি আলোচনায় থাকার জন্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এই পোস্টগুলো দিয়ে থাকি। মনিটাইজেশনের জন্য আরো বেশি হচ্ছে, মানুষ ব্যক্তিত্ব হারাচ্ছে, রুচির দুর্ভিক্ষ হচ্ছে, যেটা বলবো। আর আমার কাছে সবসময় মনে হয় যে জীবনের একটা মার্জিন থাকতে হবে। আমি খুবই ফ্রিডম পছন্দ করি, বাট আমি লিভারের লাইফ লিড করতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে ঘুড়ির লাগাম থাকতে হয়, লাগাম কাটা ঘুড়ি তো পড়ে যায়। সো আমি আমার জীবনে সবসময় একটু লাগামটা টেনে রাখার চেষ্টাই করি। যে আমি আপনার জীবনের লাগামটা আসলে কার হাতে? আমার মানুষটার হাতে। আপনার সেই মানুষটা কোথায় আছে? মানুষটা না থাকলে তো লাগাম আছে, মানুষটা না থাকলে বিষয়টা তো দুই রকম হয়ে যাচ্ছে। আছে মানে আছে, মানুষটা না থাকলে তো লাগাম থাকতো না। অবশ্যই আছে। সেই মানুষটা কি একান্তই আপন নাকি এখনো দূরের? আপন, একদমই আপন। কতটা আপন হলে আমি তাকে হাত পা একটু একটু করে স্টোরি দেই, বুঝেন না? একটু হাত দেখা যায়, একটু পা দেখা যায় না? আপনি দেখেননি? অবশ্যই আপন। পুরোটা দেখবো কবে? খুব শীঘ্র ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে কি আসলে আনঅফিসিয়ালি এইগুলা তো ঠিক না। এই প্রশ্ন এরকম কি বলে এটাকে অ্যাটাক করা ঠিক না। আমি অ্যাটাক করছি না। আপনি বলছিলেন যে আসলে আমাদের সম্পর্কটা তো ভাই বোনের, তো বড় ভাই তো জানতে চাইতেই পারে। বড় ভাই জানতে চাইবে, ইনবক্সে জানতে চাইবে যে মিম তুই কবে মিষ্টি খাওয়াবি। সেটাই হচ্ছে এই পডকাস্টে ডেকে এগুলো হইলো, এটা কিছু হইলো। তো মিমের আসলে বিয়ে নিয়ে পরিকল্পনাটা কি? বিয়ে নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই, কারণ সেটা হয়ে গেছে।
না না, সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বিয়ে নিয়ে আমি পরিকল্পনা করে তো কিছু করতে পারবো না। পরিকল্পনা তো উপর কর্তৃক আসে। আমরা জানি কি জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাতে মানুষের কোনো হাত নাই। তো আমার কাছে বিয়ে নিয়ে কোনো প্ল্যান নাই। তবে আমি খুব সুন্দর হইতে আমার কিছু মানুষ, এবং খুব সিম্পল হইতে, আমি ওরকম আসলে খুব জাঁকজমক, আমি খুব সাদামাটা থাকতে পছন্দ করি, এটা খুব সত্য। মিম, হ্যাঁ। এখানে একটা বিষয় আছে, যারা সাধারণ মানুষ আছে তারা সবসময় মনে করে মিডিয়ার মানুষগুলো কেন তাদের ব্যক্তি জীবন নিয়ে একটু নাটকীয়তা করে। আর মিম যেহেতু স্পষ্টবাদী, সে স্পষ্টভাবে আসলে কথা বলতে পছন্দ করে এবং জীবনের সব বিষয়ে সে খুব স্বচ্ছ থাকে। সেই জায়গাতে যে মানে আমি যদি একদম স্পেসিফিক জানতে চাই যে এই যে বিশেষ মানুষের কথা বলা হচ্ছে, মানে মিম কি আদৌ তার জীবনসঙ্গী হয়ে গেছে নাকি হবে? আমি যেরকম স্পষ্টবাদিতে পছন্দ করি, আমি আরেকটা লাইফের আরেকটা মোটর রেখে চলে, সেটা হচ্ছে মিস্ট্রি। আমার কাছে মনে হয় যে একটা মানুষ সম্পর্কে যদি সবকিছু জেনে ফেলা যায়, তখন আর এই মানুষটা সম্পর্কে কোনো আগ্রহ থাকে না। এই দেখেন আপনার এখন কি আগ্রহ, আপনাকে আমি ভাইজান ডাকি, আপনি মোটামুটি আমার লাইফের অনেক কিছু জানেন, কিন্তু তারপর আপনার এত আগ্রহ দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি আগ্রহটা মেরে ফেলতে চাই না, এবং তেমনি ভাবে দর্শকদেরও আমার প্রতি একটা আগ্রহ আছে যে মিম কি করে, এই হাত কার, এই পা কার, এই ফুল কে দিল। তো আমার এই আগ্রহটা রাখতে আমি পছন্দ করছি। আচ্ছা ঠিক আছে মিম, আমি বুঝতে পারছি যে আসলে আজকে অনেক কিছুই বলতে চাইছেন না, তবে আমি আমার আগ্রহের জায়গাটা এখানেই শেষ করছি। আমরা এবার একটা গান শুনে আসি। এবারে আমি একটু টুংটাং পারি, আমি আমার বেশ পছন্দের একটা গান করার চেষ্টা করি। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়, তোমারে দেখিবার মনে চায়। দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়। বহুরূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি। দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি। বহুরূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি। দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি। রাখো গো আমার প্রণতি, দয়াল বন্ধু শ্যামরায়। রাখো গো আমার প্রণতি, দয়াল বন্ধু শ্যামরায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়, তোমারে দেখিবার মনে চায়। দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়, তোমারে দেখিবার মনে চায়। দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়। আমারও কেন জানি বারবার আপনার গানই শুনতে মন চায়। মিম, একটা বিষয় কিন্তু আমরা দেখছি যে বর্তমান সময়ে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে তারা গানের সঙ্গে অনেক বেশি যুক্ত থাকছে, এবং আপনাকেও আমরা এক সময় খুব নিয়মিত দেখতাম, আপনি সোশ্যাল মিডিয়াতেও গান পোস্ট করতেন এবং বিভিন্ন জায়গায় আপনি গাইতেন। সেই জায়গাটাতে আপনি একটু লাগাম টেনে ধরলেন কেন? আমার কাছে মনে হয় জীবনের প্রত্যেকটা স্টেজ খুব সুন্দর,
যখন যে স্টেজে থাকতে হয় সেই জায়গাটা যদি আমি এনজয় করতে পারি তাহলে লাইফের ব্যাপারগুলো আরও বেশি সুন্দর হয়ে আসে। একটা সময় আমি বিকেলে ক্রিকেট খেলতে যেতাম আমার বড় ভাইয়ের সাথে, ছোটো ভাইয়ের সাথে মাঠে, তাদের বন্ধুবান্ধবের সাথে আমি ক্রিকেট খেলতাম। তো এখন তো আমি চাইলেই সেটা পারছি না। আমি যতদূর মনে করতে পারি মেয়ে হিসেবে ভাইরাল যদি শব্দটা বলি তাইলে আমার সাথে ভাইরাল ট্যাগটা খুব সুন্দরভাবে জড়িত ছিল। বাট একটা সময় এসে না আমার এখন এত বেশি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সবাই এত বেশি ভাইরাল হচ্ছে এবং ভাইরাল হওয়ার সাথে সাথেই তারা, আমি সবাইকে বলছি না, আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি আমি, যে ভাইরাল হওয়ার সাথে সাথেই এমন একটা ভাব হয়ে যাচ্ছে সবার যে মনে হচ্ছে যেন তারা আকাশ থেকে চলাফেরা শুরু করে, মানে মাটিতে পা থাকছে না। তো আমার কাছে কোনো একটা সময় যে মনে হলো যে আমার সাথে তো এটা হয়েছে, আমার সাথে তো, আর এখন এই ভাইরাল শব্দটা আমার কাছে ভাইরাস হয়ে গেছে। আমার কাছে এরকম মনে হয় যে প্রতিনিয়ত এত জিনিস ভাইরাল হচ্ছে, পজিটিভের থেকে নেগেটিভ বেশি ভাইরাল হচ্ছে। তো আমার কাছে মনে হলো যে বুঝছে তুমি থাক, সমস্যা নাই। নামের আগে যেহেতু এখন কণ্ঠশিল্পী যুক্ত হয়েছে, শিল্পী শব্দটা যুক্ত হয়েছে, আমি চেয়েছিলাম যে আমার সাথে শিল্পী আসুক। আমি আমাকে একটা প্ল্যাটফর্মে দেখতে চেয়েছিলাম, আমি প্ল্যাটফর্ম পেয়েছি, আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসা থাকতে থাকতে না গুটিয়ে ফেলা ভালো, খুব বেশি লোভ করতে নেই কোনো। কিন্তু কখনো কি এই যে আপনার পছন্দের কাজগুলো করতে গিয়ে নিজের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করতে হয়েছে? কম্প্রোমাইজ আমি আসলে কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করি না। আমি খুব আপোষহীনভাবে কাজ করতে পছন্দ করি। যেখানে আমার কাছে মনে হয়েছে যে না এখানে কম্প্রোমাইজ তো করেছি। অনেক সময় এসেছে যে আমার, এখনও আমি আপনাকে দেখাতে পারবো আমার ফোনে হোয়াটসঅ্যাপে 2টা গানের ডেমো আছে আমার কাছে। আমি বলেছি যে দাদা আমি হচ্ছে প্রথমটা পারবো না, প্রথমটা আমার ভালো লাগছে না, দ্বিতীয়টা আমি করবো, এবং সেটা মোটামুটি বেশ, আমি প্ল্যাটফর্মের নাম বলছি না, বড় একটা প্ল্যাটফর্ম থেকে রিলিজ হবে। তো পরে সেই গানের ফোরাম থেকে আমি কেন বাদ পড়লাম, কি কারণে বাদ পড়লাম, শুধুমাত্র ভাইয়া ভাইয়া দাদা দাদা করতে পারি না বলে বাদ পড়লাম কিনা আমি জানি না, বাট আমি বাদ পড়লাম এবং তাদের অনেকের শুটিং আমি দেখলাম আমার চোখে। তো এরকম অনেক বড় বড় প্রজেক্ট আমি দেখেছি যে আমি বাদ পড়েছি। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে বলেও বাদ দেওয়া হয়েছে। একটা সময় ছিল যে বলা হয়েছে যে ডিনার ডেট, এখন তখন আমি এই শব্দগুলোর সাথে আসলে পরিচিতই ছিলাম না যে ডিনার ডেট আবার কি জিনিস। হ্যাঁ, তো যখন আমাকে বলা হয়েছে যে ডিনার ডেটে আসতে হবে, তো আমি বলেছি যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার ভাইকে বা বাবাকে নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। বলে তুমি আসো, শুধু আমরা একটু হাঁসের মাংস রুটি খাবো, তারপর একটু হালকা পাতলা হচ্ছে ড্রিঙ্কস করবো। আমি বলছি সরি ভাই, আমি তো আসলে এটা পারবো না। তো তখন আমাকে বলা হলো 6টা গানের ভয়েস দেওয়া শেষ আমার, হ্যাঁ 6টা গানের ভয়েস দেওয়া শেষ, শুধুমাত্র শ্যুট বাকি। তো আমি যখন বললাম যে আমি পারবো না, এই ড্রিঙ্কস করা আমার ডিনার ডেটে যাওয়া সম্ভব না, তখন বললো যে আমি কিন্তু তোমার এই 6টা গানের প্রজেক্টটি বাতিল করে দিতে পারি। তো তখন যদি আমি একটু স্যাক্রিফাইস করে কোনোভাবে যদি আমি ডিনার ডেটটায় যেতে পারতাম তাহলে কিন্তু আমার 6টা গান আসতো, এবং 6টা গান আমার বেশ পছন্দের গান। আমি পছন্দের গান ছাড়া গান করি খুব কম, কারণ আমার আগে মনে লাগতে হয়, তারপর মাথায় যেতে হয়, তারপর আমার গানটা আসে আসলে গলায়। 6টা গান হলো না, তখন আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আসলে আমি ওই মানসিকতাই বিলং করি না, বা আমি ওই ফ্যামিলিও বিলং করি না যে আমার গান গেয়েই বা গান করেই আমার এই গানের টাকা দিয়ে আমার খেয়ে মরে যেতে হবে। আমার দরকার নেই, আমি গানটা খুব শখের বশে করি। তো ওইখানে যদি আমি স্যাক্রিফাইস করতে পারতাম বা কম্প্রোমাইজ করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। আমি এটা পারি না বিধায় আমাকে যে প্ল্যাটফর্মে চাই, হ্যাঁ হয়তো বা সেই প্ল্যাটফর্মে আমি এখনো নিয়ে যেতে পারিনি। কিন্তু যখন আপনাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হচ্ছে তখন আপনি কখনো প্রতিবাদ করেননি বা আপনাদের কোনো সংগঠনকে আপনি জানাননি? না, এগুলো করে তো আসলে কিছু হবে না, কারণ তারা তো, আমি দেখেছি যে মিডিয়াতে কোনো জোর জবরদস্তি হয় না। আমার এতটুকুন জার্নিতে আমার যেটা মনে হয়েছে যে মিডিয়াতে কোনো জোর জবরদস্তি হয় না। মিডিয়াতে যা হয় খুব স্বেচ্ছায়, তোমাকে আমি পথ দিব যে এই পথে যাবো না তুমি এই পথে যাবো, তুমি যদি এই পথে যাও তুমি একটু ঘুরে পেঁচাই আসলা, আর যদি তুমি এই পথে যাও সোজা যেতে পারলা। অনেক সময় আমি দেখি আমার কষ্টের জায়গাটাকে অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফ্রাস্ট্রেটেড কেন হয়? আমার কথা হচ্ছে যে ভাই আমি 33 পেয়ে পাশ করার যোগ্য, আমার 33 দাও, বাট আমাকে 20-এ টেনে নিয়ে এসে যে মানুষটা 20 পাওয়ার যোগ্যতা নাই তারে 80 একেবারে ফুল লেটার মার্কস নিয়ে উঠাই দিলাম। হ্যাঁ, তখন ওই মানুষটাকে আমি আবার দেখতেছি যে আল্লাহ এই প্রজেক্ট থেকে আমি বাদ পড়ছি, এই প্রজেক্টে সেই মানুষটা ঢুকছে এবং তার সাথে আমার ভালো সম্পর্ক, মিডিয়ায় তার সাথে আমার হাক করতে হবে, এই কি অবস্থা, কেমন আছিস, এটা করতে হবে, কিছু করার নাই। তো এটা আমার ফ্রাস্ট্রেশনের জায়গা। এই জন্য আমার কাছে এখন মনে হয় যে ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ, যদি সামনে কিছু হয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না হয় তাহলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি অন্তত আয়নার সামনে যে এতটুকুন বলতে পারি যে মিম তুই যতটুকুন কর, কেউ আমাকে আঙুল তুলতে পারবে না যে তোমার আমি এটার বিনিময়ে কাজ দিছিলাম বা তুমি কিন্তু আমার সাথে এটা করছো। আমাকে কেউ বলতে পারবে না যে গিভ অ্যান্ড টেক যে একটা শব্দ এখন বর্তমানে, যে এটার বিনিময়ে মিম কোনো কাজ করেছে। আমি খুব প্রাউডলি যে কোনো জায়গায় যাই এবং আমার যতটুকুন কাজ আমি মনে করি যে আমার কাজের ক্ষেত্রে আমি 100% সৎ,
আমি ডেডিকেশন দিয়ে কাজ করতে পছন্দ করি। ওতে যদি আমাকে ডাকলো, না ডাকলে ভাই সরি। আচ্ছা, কখনো কি আপনার ফ্রাস্ট্রেশন এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হয়েছে থাক কাজটা ছেড়ে দেই? হয়েছে, মনে হবে না কেন, অনেক সময় হয়েছে। যেমন ধরেন প্রত্যেকটা মানুষ চায় যে তার একটা সুন্দর প্ল্যাটফর্ম হোক, প্রত্যেকটা। আমিও চেয়েছি, আমিও একটা সময় চেয়েছি যে আমি বড় বড় প্রজেক্টে গান করব, কিন্তু পরে যখন আসলে দেখেছি যে বাদ পড়ার কোনো রিজন নাই, হ্যাঁ বাদ পড়তেই পারি আমার হয়তো। আর গান প্রজেক্ট থেকে আপনি বাদ পড়েছেন? বেশ কয়েকটাই এরকম, অনেক। তুমি লুক্রেটিভ না। তো আমার তখন প্রশ্ন হচ্ছে যে আমি তো নায়িকা না, আমি গায়িকা, আমার যদি ভয়েস ডেলিভারি ভালো হয় না। এখন গানটা মানুষ কিন্তু শোনে না, গানটা কিন্তু মিম দেখেও। হ্যাঁ, তো এখন গান তো আমি আসলে আমি লুক্রেটিভ না, এখন এখানে তো আমার হাত নাই, আমার চেহারার প্রতি নিশ্চয়ই আমার হাত নাই। আমি লুক্রেটিভ ওয়েতে গান প্রেজেন্ট করতে পারি না। আমি গাই বাই ফোক গান, আমি এটা লুক্রেটিভ ওয়েতে কীভাবে প্রেজেন্ট করব? আমি মাটির গান করি, আমি তো এটা লুক্রেটিভ ওয়েতে পারবো না করতে। অনেক সময় হয়েছে এরকম, নিজের প্রতিও নিজের ক্ষোভ হয়েছে যে আরে ভাই আমি লুক্রেটিভ না কেন। আমার আর একটা ব্যাপার আছে যে অনেকে শিখেও গান গাইতে পারে না, অনেকে অনেক বড় বড় প্রজেক্ট করে মানুষের মধ্যে যেতে পারে না, মনের মধ্যে। আল্লাহ আমাকে এটা দিয়েছে। এমন অনেক হয়েছে যে ঢাকায় আমি সায়েন্স ল্যাবে গান করি, এটা অনেকে জানতো যে আমি সায়েন্স ল্যাবে গান করি বা রবীন্দ্র সরোবরে গান করি। এমন অনেক হয়েছে যে আমার ফেসবুক পেজে নিচে কমেন্টে পড়ে গেছে যে কবে আসবেন রবীন্দ্র সরোবর, আপনার একটু দেখবো। ঢাকার বাইরে থেকে অনেক মানুষ, একটা পঙ্গু মানুষ, সবচেয়ে বড় আমার একটা মেমোরেবল স্মৃতি বলি যে পঙ্গু মানুষ, সে 2 দিন ঢাকায় থেকেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, তো এইটা আসলে পাওয়া যায় না। মিম, এই যে এত মানুষের ভালোবাসা আপনার সঙ্গে আছে, এত মানুষ আপনার গান পছন্দ করে, সেই মানুষগুলোর জন্য এবার আমরা একটা গান শুনি। আর তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথে করে নিয়েছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করতে পারে না, হৃদয়হীন কোনো দিনও ভালোবাসতে পারে না। সবাই তো সব কিছু করতে পারে না, হৃদয়হীন কোনো দিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু,
ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। মিম, আমাদের জীবন চলার পথে আমরা অনেক মানুষের সঙ্গেই অনেক সময় অনেক স্মৃতি আমরা বয়ে নিয়ে যাই, কিন্তু এই যে একটা জীবনে চলার পথে এত মানুষের সঙ্গে দেখা, এত মানুষের সঙ্গে এত অনুভূতি শেয়ার, এত মানুষের সঙ্গে এত ধরনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু দিন শেষে যখন চিন্তা করি যে আমার কাছের মানুষটিকে, আমার একান্ত কাছের বন্ধুটিকে, যাকে আমি বিশ্বাস করতে পারবো, আপনার জীবনে আপনি এমন কাউকে খুঁজে পান? এখন পাই। এখন পান, আগে পেতেন না? না, একটা সত্যি কথা বলতে কি, যে মানুষ আসলে নিজেকে সম্পূর্ণ শেয়ার করতে পারে না। বন্ধু বান্ধব বলি, বাবা মা বলি, ভাই বোন বলি, সব জায়গাতেই একটা ব্যারিয়ার থাকে। আমাকে একদম সম্পূর্ণ, যেমন একটা সময় মনে হয়েছে যে বাইরে যখন ছিলাম কুষ্টিয়াতে, তখন অনেক কিছু হয়েছে, শরীর খারাপ লেগেছে, কিন্তু বাবা মাকে বলা ইচ্ছা হয়নি যে তারা টেনশন করবে, থাক। আবার বন্ধু বান্ধবের ক্ষেত্রে যখন বলেছি হয়তো বা মন খারাপ বা এই বিষয়ে মন খারাপ, দেখেছি যে অনেক সময় তারা ওটা নিয়েই খোঁচা দেয়, পরবর্তীতে এটা হয়ে যায় একটা হাসির খোরাক, ঠিক আছে? কিন্তু সে হয়তো বা হাসির একটা পেলো, খোরাক পেলো, বাট আমার তো পরে খারাপ লাগে। কিন্তু যদি আমার কাছে মনে হয় যে নিজের একটা মানুষ, যে আমরা বলি যে একদম নিজের মানুষ, একান্ত ব্যক্তিগত হয় না, যে শখের মানুষ, একদম সাধনার মানুষ, যদি সেরকম কাউকে পাওয়া যায় যে না, এর কাছে আমি নিজেকে ডিপোজিট রাখতে পারি, ব্যাংকে আমরা টাকা ডিপোজিট করি, সেরকম যদি আমার নিজেকে আমি কাউকে এরকম মানুষ পেয়ে যাই যে আমি ডিপোজিট করতে পারছি, তখন আমার কাছে মনে হয় যে তখন অনেক হালকা লাগে, নিজেকে বয়ে নেওয়া খুব সহজ হয়। কারণ আমার ক্লান্ত লাগছে, এই কথাটা আমি এখন কাকে বলবো? আমার ক্লান্ত লাগছে এই কথাটা আমি আমার মাকে বললে কি সে আমার মা কি চলে আসতে পারবে এখন এই মুহূর্তে? পারবে না। আবার দেখা যায় যে অ্যাট দ্য সেম টাইম সেও তো ক্লান্ত, তা আমার মায়ের বয়স হয়ে গেছে এখন 60-61, তো তাকে যদি আমি বলি আমার ক্লান্ত লাগছে, তাহলে সে যায় কার কাছে বলবে? কিন্তু আরেকটা বিষয় একটু জানতে চাই মিম, আমি আপনার কাছে, আপনাকে আমরা প্রচুর মঞ্চে পেতাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খেয়াল করছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন জানি আপনার মঞ্চের জার্নিটা একটু কমে গেছে, সেটা কেন? আমি ভয় পাই প্রচন্ড। সেটা আমি ভয় পাই বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, যেমন লাস্ট টাইম আমি একটা হবিগঞ্জে প্রোগ্রামে গেলাম, আমি 2টা গান করতে পেরেছি স্টেজে উঠে। 2টো গান করতে পারার পরে মানে শুনেছি সেখানে মারামারি হয়ে গেছে, মারামারি হচ্ছে, এবং আমি প্রচুর পরিমাণে অস্ত্র দেখেছি, হাতে চাপাতি। এখন আমি কতদিন আগের ঘটনা এটা? এটা কবে? ঈদের প্রোগ্রাম না, ঈদের প্রোগ্রামই ছিল, ঈদের প্রোগ্রাম এরকম। তো তারপর পহেলা বৈশাখের প্রোগ্রামে ওরকম একটা ঝামেলা হয়েছে। তো আমার কাছে মনে হয় কি যে আমি খুব সেফ থাকতে পছন্দ করি, আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি, আমার যতটুকুন মনে হয় যে আমি নিজেকে সেফ রাখতে পারবো। আর মঞ্চ এখন আসলে প্রোগ্রামও তো এখন কম, এটা তো সত্য। বাংলাদেশি প্রেক্ষাপটে এখন কিন্তু আগে যেরকম অহরহ প্রোগ্রাম ছিল সেরকম প্রোগ্রাম নাই। আর আমার কাছে মনে হয় যে আমি প্রোগ্রাম একটা করব, আমি সবসময় এরকমই ছিলাম যে আমার কাছে মনে হতো যেখানে আমি প্রোগ্রাম একটা করব, কিন্তু সেই প্রোগ্রামটা আমার মতো হতে হবে। হয় না যে চেয়ার টেবিল ডেকোরেশন সব কিছুর ভাড়া জোটে, কিন্তু শিল্পের ক্ষেত্রে আপনাকে তো চিনি, আপনি তো আমার খুব পরিচিত, একটু দেখেন না, একটু করে দেন না, এই টাকা করে দেন না। আমি কখনো এটার ক্ষেত্রে আমার কম্প্রোমাইজটা আমি করতে পছন্দ করি না। কিন্তু একটা বিষয় কিন্তু প্রচলিত আছে যে আসলে শিল্পীরা স্পেসিফিক কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, যখন যে দল আসলে ক্ষমতায় থাকবে তখন সেই শিল্পীর কাজ বেড়ে যাবে। আপনার ক্ষেত্রেও কি এমনটা হচ্ছে? না 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 না, এটা অনেকে ভেবে থাকতে পারে, বাট আমি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখনও অনেকে হয় না যে আমি হলে কিন্তু থাকিনি। হলে থাকিনি এই কারণ হলে থাকতে হলে অনেক সময় হয় না যে মিছিল মিটিং অ্যাটেন্ড করতে হয়, এটা কিন্তু
আমরা পাবলিকে যারা পড়াশোনা করেছি অনেকেই জানি যে মিছিল মিটিং অ্যাটেন্ড করতে হয়। আমি সেই ভয়তে কখনো হলে থাকিনি, কিন্তু হলে কিন্তু আমার সিঙ্গেল সিট ছিল। হ্যাঁ, একদম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমার একদম সিঙ্গেল সিট ছিল, কিন্তু আমি কখনোই হলে থাকিনি। কারণ আমি 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 নিজেকেই বুঝতে পারি না, আমি রাজনীতির অও বুঝি না, তাহলে আমি আসলে সংগঠন করে কি করব। আমি কখনোই কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম না, বরঞ্চ লাস্ট ঈদে বলেন, পহেলা বৈশাখ বলেন, আমি প্রচুর প্রোগ্রাম করেছি। লাস্ট হবিগঞ্জের প্রোগ্রামটা আমার লাস্ট ছিল, কারণ ওই সময় একদম এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমি গাড়িও পাচ্ছিলাম না। ড্রাইভারকে কল করছি যে গাড়ি কোথায়, বলে ওখানে মারামারি হচ্ছে, আমি তো গাড়ি হচ্ছে মার্কেটের ভিতরে পার্কিং করছি। এখন আমার স্টেজ থেকে মার্কেট পর্যন্ত যেতে হলে যতটুকু রাস্তা আমার ক্রস করতে হবে, সেই রাস্তাটুকু পার হতে আমি ভয় পাচ্ছি। আমি পুলিশকে বলতেছি যে আপনি আমাকে একটু কোনো মতে গাড়িতে উঠায় দেন। হ্যাঁ, তো তারা আমাকে উঠিয়েও দিয়েছিল, এবং সেই পুলিশকে ধন্যবাদ। সেই পুলিশ ভাই আমাকে তার নাম্বার দিয়ে এটাও বলেছিলেন যে যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, যে আপনি শিল্পী হতেই পারে, জানতেই পারে মানুষজন যেখানে আপনি আসছিলেন গান করতে, রাস্তায় কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিন। তো আমি ভাই খুব ভীত সন্ত্রস্ত মানুষ, আমি এই ব্যাপারগুলো খুব ভয় পাই, এগুলো আমি ট্যাকেল করতে পারি না। আপনার জীবনের সবচেয়ে বড় ভয়টা কিসের? ওরকমভাবে আসলে কখনো ভাবিনি, কিন্তু আমার কাছে মনে হয় যে ধরেন আমাকে মানুষ ভুল বুঝলে বা কেউ ভুল ব্যাখ্যা করলে, মানুষ না সে যেই হোক, ধরেন আমার সম্পর্কে জানে না, সেও যদি আমাকে ভুল ব্যাখ্যা করে, সেও তো মানুষ, হ্যাঁ আমার কেউ না, কিন্তু তারপর আমাকে ভুল ব্যাখ্যা করলে হয় না, অনেকে বাইরে থেকে দেখে যে মেয়েটা এত হাসি খুশি থাকে, এরকম মিশুক হলে যেটা হয় যে এরকম, তো আমার তখনও খুব খারাপ লাগে যে আমার ভুল বুঝতেছে কেন, আমি তো এরকম না, আমাকে ভুল বুঝতেছে কেন। আর আমার সবচেয়ে কষ্টের জায়গা যে আমার যে সারাউন্ডিংস, আমি কিন্তু খুবই টাইট একটা সারাউন্ডিংসে থাকি, যে এর বাইরে আমি যাই না। আমার বন্ধু বান্ধব খুব লিমিটেড, হয়তো আমি সবার সাথে একটা সম্পর্ক ভালো বজায় রাখি, কিন্তু আমি যদি বলি যে এটা আমার বন্ধু বা এটা আমার ভাই, এটা আমার মানুষ, হ্যাঁ, তাহলে সেটা বুঝতে হবে যে সেটার মধ্যে অনেক কিছু আছে। তো আমার তখন মনে হয় যে কোনো কারণে এই মানুষগুলো আমার লাইফ থেকে না হারাক। আমি এই মানুষ হারানোর ভয় খুব পাই। আমি যে কোনো মূল্যে চেষ্টা করি সম্পর্কের সর্বোচ্চ প্রায়োরিটিতে থাকতে এবং সর্বোচ্চ প্রায়োরিটিতে রাখতে। ঠিক আছে, আমরাও চাই যে আসলে আপনার সেই মানুষগুলো সবসময় আপনার সঙ্গে থাকুক। আমরা এবার একটা গান শুনবো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। অসাধারণ মিম। এই যে আজকে শারদীয়ার বিসর্জন, একদম উৎসবের শেষ প্রান্তে আমরা আছি, এই সময় বসে আপনার গান শুনছি এবং বাইরে বের হলেই যে উৎসবের আমেজটায় গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের মনকে অন্যরকম একটা ভালো লাগার জায়গায় নিয়ে যায়। তো এই সময়টাতেও তো আসলে আপনার গানের অনেক ব্যস্ততা থাকে, আপনার বিভিন্ন বন্ধুদের সঙ্গে হয়তো বা মণ্ডপেও যাওয়া হয়ে থাকে, বা এই ধরনের প্রোগ্রামগুলোতে তো আপনার যাওয়া হয়। তো এই পুজোর সময়টা নিয়ে কোনো ঘটনা আছে আপনার? না, পুজোর সময় নিয়ে ঘটনা বলবো না। পুজো ছোটবেলা থেকে আমরা যেখানে বড় হয়েছি হিন্দু পাড়াই বলা চলে। আমরা একদম সকাল সন্ধ্যা শাঁখের শব্দ বা যেদিন থেকে আসলে প্রতিমা বানানো শুরু হয় সেখানেই আমাদের বড় হওয়া।
এবং আমাদের বন্ধু বান্ধব এরকম হয় না যে আমি প্রচুর আমার বাসায় নাড়ু থাকতো, হ্যাঁ, যে বন্ধু বান্ধব দিত। এখন যদিও দুর্গাপূজায় নাড়ু হয় না, লক্ষ্মী পূজায় হয়, বাট খাবার দাবার থাকতো আর কি। ছোটোবেলা থেকে আমার যাওয়া হয়েছে। আর আমার স্কুল যে ছিল সেই স্কুল থেকে আসার পথে অনেকগুলো পুজো মণ্ডপ পড়তো। আমরা সবাই মিলে যেতাম যে কোন প্রতিমা আগে বানানো হচ্ছে, কোনটা আগে শেষ হলো, এরকম একটা দেখার ইয়ে ছিল ছোটোবেলা থেকে। আর একটু যখন পরে বড় হয়েছি, তারপরে প্রোগ্রাম থাকতো, প্রোগ্রাম করতাম। আমি বন্ধু বান্ধবের সাথে একটা টাইম রাখতাম যে আমরা সবাই মিলে যাব, সবাই মিলে দেখবো বিভিন্ন মণ্ডপে। আর আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে এত মানুষ হয়, লাইটিং থাকে, পুরো এত একটা জমজমাট আয়োজন, মানে কোনো রাস্তা অন্ধকার নেই, এত আলো, চারদিকে এত সুন্দরভাবে সাজানো থাকে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর যে কোনো মণ্ডপে গেলেই যে সবসময় গান বাজতে থাকে, পুজো তো আমার দেখা হয় না, কিন্তু এই যে পুজোর মণ্ডপে যে গানগুলো বাজতে থাকে, কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ করে গিয়েছেন এই সময়ে এসে আপনার একটা গান বাজছে? আমি তো আসলে পুজোর গান ওরকম করি না, পুজোতে যেগুলো হয় না, সব কিন্তু পুজোর গান হয় না। হ্যাঁ হ্যাঁ, অনেক জনপ্রিয় গানও কিন্তু আমরা মণ্ডপে শুনতে পাই। আমি শুনতে পাইনি, আমি যে শুনতে পাইনি, বাট আমার কাছে অনেকগুলো ভিডিও আছে যারা পাঠিয়েছে যে মিম তোমার গান হচ্ছে দেখো। আবার এরকম হয়েছে যে অনেক দূর থেকে গান বাজতেছে, কেউ একজন রিকগনাইজ করতে পারছে এটা মিমাপুর গান, তো তখন হয়তো বা ভিডিও রেকর্ড করে আমাকে পাঠিয়েছে। বাট আমার আসলে পূজার মণ্ডপে এরকম স্মৃতির সম্মুখীন আমি হইনি। অন্যান্য জায়গায় হয়েছি, বাট পূজার মণ্ডপে আমি নিজের গান নিজে শুনিনি। বাট অনেক জায়গা থেকে আমার কাছে ভিডিও আসছে যে মিম তোমার গান বাজতেছে দেখো, শুনতে পাচ্ছি, এরকম এটা হয়েছে। এই যে আপনি বলছিলেন যে আসলে পুজোর সময়টা বা একদম ছোট থেকে বড় হওয়া অবধি আপনি এরকম একটা জায়গাতেই বড় হয়েছেন যেখানে এই আমেজটা অনেক বেশি থাকতো, তো এই সময়ে এসে আসলে সেই সময়টাকে আপনি মিস করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকেই বলছিলাম এরকম যে এবারে এরকম হচ্ছে, কিন্তু ছোটবেলায় তো আমার কোন মণ্ডপের প্রতিমা আগে শেষ হলো সেটাও আমার জানা থাকতো। তো এখন যেটা হয় যে সময় সুযোগ হয়ে ওঠে না সব সময়। আবার দেখা গেছে আমি একজনের সাথে প্ল্যান করছি, হয়তো বা তার অন্য জায়গায় প্ল্যান আছে, আগে থেকেই সে প্ল্যান করে ফেলেছে, বা অনেকে হয়তো আমাকে এটার জন্য শেয়ার করতে চায় না যে মিমের তো হয়তো বা প্রোগ্রাম থাকবে, মিমের তো নিশ্চয়ই প্রোগ্রাম আছে, এই জন্য হয়তো বা অনেকে বলতে চায় না। তো এখন বড় বেলাটা আসলে আলাদা, কারণ সবার আলাদা আলাদা একটা পৃথিবী হয়ে গেছে, কিন্তু ছোটোবেলায় তো আসলে সবাই মিলে একটা পৃথিবী ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আসলে নিজস্ব ব্যাপার, আমি যাব কোন সময় যাব, কি দেখব না দেখব। যেমন এবার কিন্তু আমার আসলে খুব বেশি যে ঘোরা হয়েছে ব্যাপারটা আমি এরকম বলবো না, কিন্তু অন্যান্যবার কিন্তু প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রেও যে গাড়ি থামিয়ে থামিয়ে যে দেখার ব্যাপারটা, যে কোন মণ্ডপে কতটা উৎসবপূর্ণ আমেজ আছে, এটা দেখা হয়েছে, এবারে একটু কম। আচ্ছা, এই যে বিসর্জনের সময়ে প্রতিমা যেমন সিঁদুরে রাঙা হয়ে ওঠে, প্রত্যেকেই যেমন রাঙা হয়ে ওঠে, আজকেও দেখছি যে আসলে মিমো আমাদের কাছে রাঙা হয়ে এসেছে। তো আমরা এই পুজোর আমেজে একটা গান শুনে আসি। ছেড়ে দিলে সোনার গো, বলি ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো, বলি ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, আমি ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, আর মাখবো গায়ে পদধূলি, আমি যাব ব্রজের কুলে কুলে, আর মাখবো ব্রজের পদধূলি, চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মন্দিরে রাখবো, আমি ছেড়ে দেব না। আমরা তো আসলে কাউকেই ছাড়তে চাই না, তবে তারপরেও অনেকে আমাদেরকে ছেড়ে যায়। আপনাকে ছেড়ে গেছে কিন্তু যেখানে আপনার কোনো দোষ নেই, এমন মানুষকে আপনি কি বলতে চান? কিছুই বলতে চাই না,
একদম কিছুই না। এরকম যদি থেকেও থাকে তাহলে তার জীবনের পানিশমেন্ট সে পেয়ে যাবে। হয় সে নিজের ভুল বুঝে সারা জীবন পানিশমেন্ট পাবে। আমার কাছে মনে হয় কি নীরবতা একটা অনেক বড় একটা ব্যাপার। প্রতিশোধে আমি বিশ্বাসী না, কারণ প্রতিশোধ আমি যদি যে কষ্টটা পেয়েছি, হয় না অনেক কিছু একেবারে রুহের মধ্যে যে লাগে, যার কথা কাউকে বলাও যায় না, চিৎকারও করা যায় না, আর্তনাদও করা যায় না, ওটা একটু ডিরেক্ট সাত আসমানে যায় আমার কাছে মনে হয়। তো ওটার বিচার একদম আল্লাহ নিজ হাতে দিবে। আমি চুপ থেকে ওই সময়টা আমি শুধুমাত্র আল্লাহ আল্লাহ করি যে আল্লাহ আমাকে শক্তি দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। ওই সময়টা আমি আরও বেশি নামাজ পড়ি, এবং নামাজ পড়ে আমি শুধুমাত্র একটাই বলি মনে যেত যে আল্লাহ আমাকে শক্তি দাও, আল্লাহ আমাকে শক্তি দাও, এই কষ্ট সহ্য করার মতো শক্তি আমাকে দাও। আমি যখন প্রচণ্ড কষ্ট পাই তখন আমি একদম চুপ হয়ে যেতে পছন্দ করি। আচ্ছা, চুপ থেকেও ভালো কাজ করা যায় এবং চুপ থাকাটাই সবচেয়ে বড় অস্ত্র। তো আসলে নতুন কি কি কাজ করছেন? অনেক দিন আমি আপনার নতুন গান পাচ্ছি না, নতুন গানের অপেক্ষায় আছি। আমি এবছরটা একটু মৌলিক গানের প্রতি বেশি নজর দিতে চাচ্ছি। তো বেশ কয়েকটা মৌলিক গানের রেকর্ডিং হয়ে গেছে, হয়তো বা ভিডিও আসবে খুব সামনে, খুব তাড়াতাড়ি। এর মধ্যে একটা গান নিয়ে আমি বেশ আশাবাদী, সেটা হচ্ছে প্রতীক হাসান ভাইয়ের সাথে আমি ডুয়েট দিয়ে গান করেছি, ডুয়েট। তো ওটা একটু ফোক থেকে আলাদা, তা আমার কাছে এটা নিয়ে আমি বেশ আশাবাদী। এছাড়াও বেশ কয়েকটি ফোক গান আমার করা হয়েছে মৌলিক। আচ্ছা, যেহেতু প্রতীক হাসানের কথা বললেন, সেই প্রসঙ্গে আমার মনে হলো যে বর্তমান সময় দেখছি কিন্তু আমাদের বেশিরভাগ শিল্পী বিদেশমুখী হচ্ছে এবং বিদেশে স্থায়ীভাবে তারা থাকার একটা পরিকল্পনা করে ফেলেছে। আপনার কখনো দেশ ছাড়ার পরিকল্পনা আছে? দেশ ছেড়ে থাকার পরিকল্পনা আমার কখনো নাই। আমার গ্রাম খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি শেষ জীবনটা আমার শ্বশুর বাড়ি কাটাবো, এটা আমার খুব ইচ্ছা যে ওইখানে যাব, ওইখানকার মানুষজন আমাকে দেখবে, শুনবে, আমাকে জানবে, এবং আমি থাকবো, সব মানুষ নিয়ে থাকবো। বাসে যাবেন, লঞ্চে যাবেন, নাকি অন্য কিছুতে যাবেন? লঞ্চে যাব। আমার মনে হয় যে আসলে যাদের বোঝার তারা বুঝে নেবে যে সে কোথায় যাবে। লঞ্চ আমার পছন্দ, আমার ওঠা হয়েছে খুব কম, বাট পছন্দ। এই যে আপনার গানের জন্য আমাদের যে অপেক্ষা, যারা আমরা আপনার গান পছন্দ করি এবং আপনার প্রিয় মানুষ যারা আছে, প্রত্যেকের সঙ্গে আপনার যে সুসম্পর্ক সেটা অবশ্যই থাকুক এবং এই গানের যাত্রাটাও আপনার আরও সুন্দর হোক। আমরা নতুন নতুন গান তো অবশ্যই চাইবো, তবে আপনাকে তো ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু সময়ের কারণে তো আপনাকে ছাড়তে হবে। কিন্তু গান শুনবো আপনার মনের শেষ কথাটা শুনে। আমার কথা তো শেষ হয় না, আমার তো মনে প্রচুর কথা, আমি এত কথা বলি, আমি সারাদিন বক বক করতে পারলে খুব ভালো লাগে আমার, আমি তো কথা শেষ হয় না। আমার মনে এই মুহূর্তে মনে হচ্ছে যে এটা একটু পরে যাই মনে হবে না ওটা। ঠিক এই মুহূর্তে আর কি বলতে মন চাচ্ছে? এই যে এখন এই প্রশ্ন করার পরে মনে হচ্ছে মাথা ব্ল্যাঙ্ক, বাট এই মুহূর্তে বলতে মনে যাচ্ছে যে আপনি এরকম ডেকে এনে একদম এই যে মানে কি বলে হাটে হাড়ি ভাঙার মতো যে ব্যাপারটা করলেন, এটা আপনি এই প্রশ্নপত্রটা আপনি গতকাল রাতে আমাকে ফাঁস করলেও করতে পারতেন যে মিম আমি কিন্তু হাটে হাড়ি ভাঙার একটা করেছি, তাহলে আমি একটা প্রশ্ন ফাঁসের যুগ শেষ। তাহলে আমি একটা অজুহাত দিতাম, ভাই আমার খুব জ্বর, আমার খুব মাথা ব্যথা, আমি উঠতে পারছি না, কালকে খুব ব্যস্ত, হ্যাঁ এটা করতাম। এখন অন ক্যামেরায় তো আমি আসলে একটু নাজেহাল অবস্থা, আমি একটু প্রস্তুতি নিয়ে আসতাম, না হলে বর্মটর্ম পরে যে কিছু একটা হতে পারে এখানে যাই সাবধানতা অবলম্বন করে যাই। না, আমরা সবসময় সুখবর পেতে পছন্দ করি এবং আমরাও চাই যে আসলে মিম সবসময় তার দর্শককে নতুন নতুন সুখবর দিক, নতুন গানের খবর দিক। আপনার সেই দর্শকের উদ্দেশ্যে আর কি বলতে চান? দর্শকদের জন্য বলবো যে আপনারা সবসময় যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন, আপনাদের এই পাশে থাকাই আমার সামনের পথ চলার জন্য বিরাট বড় শক্তি হিসেবে কাজ করে, এবং আপনারা হতাশ হবেন না, আমার প্রতি নিরাশ হবেন না। আমি এতটুকুন বলতে পারি যে আমি যতদিন বাঁচবো আমি গানের সাথেই থাকবো, কারণ বিভিন্ন সময় চড়াই উতরাইতে আমার মনে হয়েছে যে আমি মনে হয় গানটা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু একমাত্র এই গান যে আমাকে কখনো ছাড়েনি, এবং আপনারা এই গানের মাধ্যমে আপনাদের সাথে আমি কানেক্টেড থাকতে পেরেছি অনেকগুলো বছর, এবং আমি এটা জীবনের শেষ দিন পর্যন্ত চাইবো। সুতরাং আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন এবং ভালো ভালো গান শুনবেন, এটা হচ্ছে দর্শকদের প্রতি আমার অনুরোধ। অবশ্যই আমরা ভালো ভালো গান শুনবো, আর এই মুহূর্তে আমরা মিমের একটা গান শুনবো এবারে। তাহলে আমি আমার একটা মৌলিক গান করার চেষ্টা করি, যেহেতু মৌলিক নিয়ে কথা হলো। এই গানের কথা ও সুর রিয়াজ মুর্শেদ, আমার এই গানটি বেশ পছন্দের, আমি একটু চেষ্টা করছি। একবার ভাবের হাওয়া ধরা দিলে, একবার ভাবের হাওয়া ধরা দিলে ভাঙ্গা নাও জানে যায়, ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়।
আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। একবার ভাবের হাওয়া ধরা দিলে, একবার ভাবের হাওয়া ধরা দিলে ভাঙ্গা নাও জানে যায়। ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। যে নৌকা পাইয়াছ আজি ভাবকে বানাইলো তা, তুমি মূলের ঘরে চাইয়া দেখো যেইজন বাবা সেই তোমার। যে নৌকা পাইয়াছ আজি ভাবকে বানাইলো তা, তুমি মূলের ঘরে চাইয়া দেখো যেইজন বাবা সেই তোমার। তোমার মাঝিরে জি গাইয়া দেখো, তোমার মাঝিরে জি গাইয়া দেখো কে বাই ওঠে কার নৌকায়। ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়।